রাতের আকাশ চিরে ধেয়ে গেল এক অগ্নিগোলক। তেল আবিব থেকে হাইফা সবখানেই তখন সাইরেনের কান ফাটানো আওয়াজ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগে আঘাত হানল ইরানের এক নতুন মারণাস্ত্র। কোনো সাধারণ ড্রোন নয়, এটি তেহরানের একদম নতুন প্রজন্মের জেট চালিত যুদ্ধবিমান সদৃশ ইউএভি। ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নাকানি চুবানি খাইয়ে তাড়িয়ে দেওয়ার ঠিক পরপরই ইরান এবার সরাসরি ইসরায়েলের ওপর এই মারণাস্ত্রের লাইভ ডেমো বা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রু শিবিরের এতদিনের অহংকার। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন একচ্ছত্র নায়ক, যার প্রতিটি চাল প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে বাধ্য। ওমান সাগর থেকে ইসরায়েল ড্রোনের নতুন দিগন্ত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 8 জুন রাতে ইসরায়েলে চালানো বিমান হামলায় ইরান তার সদ্য উন্মোচিত জেট চালিত ড্রোন ব্যবহার করেছে। এটি কোনো পরীক্ষামূলক মহড়া ছিল না, এটি ছিল সরাসরি রণক্ষেত্রে শত্রুকে বধ করার প্রথম সফল বাস্তব প্রয়োগ। এর মাত্র কয়েকদিন আগে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিশন। ইরানি কর্মকর্তারা এই নতুন ড্রোনকে বর্ণনা করেছেন এক উচ্চ গতির অ্যাটাক ড্রোন হিসেবে। এটি এত দ্রুত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় যে শত্রুর প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলো একে শনাক্ত করার আগেই সব রফাদফা হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি নৌবহর এখন আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না যে পরবর্তী আঘাতটি ঠিক কোন দিক থেকে আসবে, কারণ ইরান এখন জল, স্থল আর আকাশ তিন পথেই তাদের আক্রমণের জাল বিছিয়ে দিয়েছে। ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মরণ কামড়। ইরানকে নায়ক বলা হচ্ছে তার রণকৌশলের অনন্য দক্ষতার কারণে। তেহরান তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কাঠামোয় সাজিয়েছে যা দিয়ে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকেও গুড়িয়ে দেওয়া সম্ভব। স্বল্প পাল্লার নাসির ও ঝাঁক আক্রমণ। মাত্র 35 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি আকারে ছোট হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি তৈরি হয়েছে সংকীর্ণ জলসীমায় অত্যন্ত দ্রুতগতির এবং তীব্র লড়াইয়ের জন্য। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে একসাথে ডজন ডজন নাসের মিসাইল ছুড়ে স্কোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মাধ্যমে শত্রুর ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দেওয়া যায়। ছোট ও মাঝারি আকৃতির যুদ্ধ জাহাজ ধ্বংস করতে এর জুড়ি নেই। মাঝারি পাল্লা নূর ও কাদির। উপকূল সুরক্ষায় ইরানের প্রথম দেশীয় ক্রুজ মিসাইল হল নূর। 1990-এর দশক থেকে এটি ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার একে দেখতেই পায় না। 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল ফ্রিগেট বা বড় যুদ্ধ জাহাজকে এক আঘাতেই পঙ্গু করে দিতে পারে। দূরপাল্লার কাদির 380 ও আবু মাহদি। ইরানের দূরপাল্লার শক্তি দেখে পশ্চিমা বিশ্বের চোখ এখন কপালে উঠেছে। কাদির 380 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটে একক অপারেটর দ্বারা এটি উৎক্ষেপণ করা যায়। ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী এফপিভি ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েলি অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান। লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জন্দর। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝাই অত্যাধুনিক এফপিভি ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে আইডিএফ সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট আইডিএফ ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে আইডিএফ এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর।
ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা গেছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে গেছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় আইডিএফ এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল। কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঠেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশকুসুম কল্পনা। পারমাণবিক বোমা বানাবে ইরান, আইএইই এর রিপোর্টে যা ফাঁস হলো তা শুনলে পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার পর বোমা ফেলেছে। লক্ষ্য একটাই, তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। কিন্তু 3 মাস পর আইএইএ যে রিপোর্ট দিল তা পড়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার বুকে ধরাস। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সেই ভয়ঙ্কর মজুদ এখনো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে তা কেউ জানে না। হামলা হলো, কিন্তু ইউরেনিয়াম গেল কোথায়? ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরিয়ে দেয়া। ট্রাম্প বুক ঠুকে বললেন মিশন সফল। নেতানিয়াহু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু আইএইই এর রিপোর্ট সেই হাসি মুহূর্তেই মিলিয়ে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, হামলার পর থেকে আজ পর্যন্ত তারা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকতেই পারেনি, আর ইরানও কাউকে জানায়নি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ঠিক কোথায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির দোরগোড়ায়। এখানেই আসল গল্পটা শুরু। ইরানের কাছে এমন ইউরেনিয়াম মজুদ আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম। অর্থাৎ ইরান এখন সেই গন্তব্যের এক ধাপ আগে দাঁড়িয়ে। দরজাটা বন্ধ নয়, কেবল ঠেলা দেয়া বাকি। আইএইএ সরাসরি সতর্ক করে বলেছে, প্রায় 1 বছর ধরে এই ইউরেনিয়াম মজুদ যাচাই করা যাচ্ছে না। এত দীর্ঘ সময় পর্যবেক্ষণের বাইরে থাকলে পারমাণবিক উপাদানের ধারাবাহিক তথ্য হারিয়ে যায়, যাকে সংস্থাটি বলছে জ্ঞানগত ধারাবাহিকতার বিপর্যয়। সহজ কথায়, ইউরেনিয়াম কোথায় গেল, কি হলো, কেউ জানে না। ইরানের চুপ থাকাটাই সবচেয়ে বড় বার্তা। কথায় বলে, চুপ থাকাও একটি ভাষা। ইরান এই বিষয়ে যা বলছে না তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান আইএইএ কে কিছু জানাচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা কৌশলগত শক্তির প্রদর্শন। ইরান বহু দশক ধরে পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হামলার পর হামলা, তবু তারা থামেনি। বরং প্রতিটি চাপের জবাবে আরো গভীরে, আরো গোপনে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে তাদের মিসাইল যেভাবে মার্কিন ঘাঁটির পর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটাও এই দীর্ঘ প্রস্তুতিরই ফল। তাহলে কি পারমাণবিক বোমা বানাবে ইরান? সরাসরি উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু কিছু বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিমাণ অজানা, অবস্থান অজানা। তাদের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই কাজে নিয়োজিত। আইএইএ ঢুকতে পারছে না, যাচাই করতে পারছে না, আর ইরান নিজে বলছে এটা কেবল বেসামরিক কাজের জন্য। কিন্তু যে দেশ নিজের মিসাইল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি ঘুরিয়ে দিতে পারে, যে দেশ ইসরায়েলের চারদিকের ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই দেশ যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যা গত 50 বছরে কেউ দেখেনি। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, যার সদর দপ্তর হোয়াইট হাউস। হাজার হাজার মাইল দূরে বসে একটা দেশ হুমকি দিচ্ছে যে তারা এমন মিসাইল বানাচ্ছে যা সরাসরি ওভাল অফিসের ছাদ খুঁড়ে ভেতরে ঢুকবে। শুধু তাই নয়, তারা ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছে চোখের বদলে চোখ অনেক হয়েছে, এবার সরাসরি মাথা নেওয়া হবে।
এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে দেখিয়েছে ইরানের পার্লামেন্ট থেকে যে হুঙ্কার এসেছে তাতে পুরো ওয়াশিংটনের হাত পা কাঁপার জোগাড়। ইরানের একদল প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি তাদের দেশের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল দাবি, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছেন যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। আইন প্রণেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে ততদিন পর্যন্ত অন্ধের মতো সমর্থন দিয়ে যাব যতদিন না আমাদের মিসাইল খামেনির হত্যাকারীদের অফিস কক্ষে গিয়ে আঘাত হানছে। অর্থাৎ ইরান এখন আর রক্ষণাত্মক নেই। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নেতাদের ওপর পুরুষোচিত হামলা চালাও তবে তোমাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারে বসেও তোমরা রেহাই পাবে না। এই চিঠিতে ইরানি সংসদ সদস্যরা মার্কিন নীতি নির্ধারকদের চরিত্র নিয়ে এক মারাত্মক সত্য তুলে ধরেছেন। তারা প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ টেনে বলেছেন, এই এপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না। এরা চোরের খনি, এদের সাথে ভদ্রতার ভাষা খাটে না। আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে। সংসদ সদস্যরা হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের জেনে রাখা ভালো, চোখের বদলে চোখ নেয়ার দিন শেষ। এবার অন্যায় করলে সরাসরি মাথা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, 2015 সালের পারমাণবিক চুক্তির তিতকুটে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি আইন প্রণেতারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিনীদের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা আর আঙুল চুষবে না বা বিশ্বাস করবে না যতদিন না মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে এবং যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় হচ্ছে, ততদিন ইরান এক চুলও নড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক ঐতিহাসিক বিবৃতি জারি করেছে। তারা বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে মার্কিনীদের সমস্ত দাদাগিরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষকে এখন ইরানের তৈরি করা নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের পকেটে। মার্কিন বাহিনী যতই আকাশ কুসুম কল্পনা করুক না কেন, হরমুজ প্রণালীর জলসীমানায় কারোর বিনা অনুমতিতে সুযোগ্য মেদিনী পাওয়ারও সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যৌথভাবে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিরোধ জারি রাখবে। আয়রন ডোম ধ্বংস, ইসরায়েল কাঁপছে, হিজবুল্লাহর নতুন যুদ্ধ কৌশল। 5টি আয়রন ডোম ইউনিট এক মাসে গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল যে অস্ত্রকে অপরাজেয় মনে করত, যে প্রযুক্তির উপর ভর করে দশকের পর দশক আরব বিশ্বকে তুচ্ছ করে এসেছে তেল আবিব, সেই আয়রন ডোমই এখন ধুলোয় মিশছে। আর এই অসাধ্য সাধন করেছে ইরানের মদতপুষ্ট লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। শিকারী এখন নিজেই শিকারে পরিণত। কৌশলের বিপ্লব, শুধু রকেট নয়, এবার লক্ষ্য আয়রন ডোম। এতদিন হিজবুল্লাহর যুদ্ধ কৌশল ছিল সরল, হাজারে হাজারে রকেট ছোড়ো, ইসরায়েলের শহরগুলোকে চাপে রাখো। জবাবে আয়রন ডোম সেই রকেট মাঝ আকাশে ধ্বংস করে দিত। খেলাটা ছিল সংখ্যা, কে বেশি রকেট ছুটতে পারে বনাম কে বেশি আটকাতে পারে। কিন্তু এবার হিজবুল্লাহ সম্পূর্ণ নতুন পথে হেঁটেছে। রকেটের সংখ্যা বাড়ানোর বদলে তারা সরাসরি টার্গেট করেছে আয়রন ডোমের লঞ্চার আর রাডার সিস্টেমকে। প্রিসিশন গাইডেড অ্যাটাক, লয়টারিং মিউনিশন, এক ধরনের আত্মঘাতী ড্রোন যা আকাশে উঠতে থাকে এবং সঠিক মুহূর্তে আঘাত করে। এই ড্রোনগুলো আগে আয়রন ডোমের অবস্থান শনাক্ত করে, তারপর নিখুঁতভাবে আঘাত হানে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিশ্চিত করেছে, এক মাসে 5টি পর্যন্ত আয়রন ডোম ইউনিট ধ্বংস করতে পেরেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা বিপর্যয়গুলোর একটি। আয়রন ডোম শুধু একটি অস্ত্র নয়, এটি ইসরায়েলের মানসিক ঝাল। সাধারণ ইসরায়েলি নাগরিক জানত রকেট আসলেও আয়রন ডোম আছে। এই নিরাপত্তার অনুভূতি ইসরায়েলকে দশকের পর দশক আক্রমণাত্মক নীতি নেওয়ার সাহস দিয়েছে। এখন যখন সেই ঢালে ফাটল ধরছে, পুরো কৌশলই প্রশ্নের মুখে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আয়রন ডোমের একটি ইউনিট ধ্বংস মানে শুধু একটি যন্ত্র হারানো নয়, এর মানে হলো সেই এলাকার আকাশ সুরক্ষায় ফাঁক ফোকর তৈরি হওয়া। সেই ফাঁক দিয়ে রকেট, ড্রোন বা মিসাইল ঢুকে পড়তে পারে। উপরের স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম তখন বেশি চাপে পড়ে। পুরো নেটওয়ার্কে ডমিনো ইফেক্ট শুরু হয়। 4 জুন আমেরিকা ও ইসরায়েল মিলে একটি যুদ্ধবিরতির কাঠামো তৈরি করেছে। পরিকল্পনা হলো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে পিছিয়ে যাবে, নির্দিষ্ট এলাকায় শুধু লেবাননের সরকারি সেনা থাকবে, হিজবুল্লাহর যোদ্ধারা আরো উত্তরে সরে যাবে। হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এই প্রস্তাব শুনে একটাই কথা বললেন, সম্পূর্ণ প্রত্যাখ্যান। এই পুরো চিত্রটা আসলে একা হিজবুল্লাহর যুদ্ধ নয়, এটা ইরানের সুদূর প্রসারী কৌশলের অংশ। কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি স্পষ্ট বলেছেন, ইসরায়েলকে যুদ্ধপূর্ব অবস্থানে ফিরতে হবে, তবেই উত্তর সীমান্তে শান্তি আসবে। হিজবুল্লাহর যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা শীঘ্রই নিজেদের প্রতিরোধের ফল দেখতে পাবে।
আর ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে, ওয়াশিংটনের সাথে যে কোনো বৃহত্তর চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে হিজবুল্লাহর রণাঙ্গন এখন ইরানের পারমাণবিক আলোচনার সাথে সরাসরি যুক্ত, এক টেবিলে সব ইস্যু। এটাই তেহরানের কৌশল। পারমাণবিক বোমা বানাবে ইরান, IAEA এর রিপোর্টে যা ফাঁস হলো তা শুনলে পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার পর বোমা ফেলেছে। লক্ষ্য একটাই, তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। কিন্তু 3 মাস পর IAEA যে রিপোর্ট দিল তা পড়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার বুকে ধরাস। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সেই ভয়ঙ্কর মজুদ এখনো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে তা কেউ জানে না। হামলা হলো, কিন্তু ইউরেনিয়াম গেল কোথায়? ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরিয়ে দেয়া। ট্রাম্প বুক ঠুকে বললেন মিশন সফল। নেতানিয়াহু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু IAEA এর রিপোর্ট সেই হাসি মুহূর্তেই মিলিয়ে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, হামলার পর থেকে আজ পর্যন্ত তারা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকতেই পারেনি। আর ইরানও কাউকে জানায়নি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ঠিক কোথায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির দোরগোড়ায়। এখানেই আসল গল্পটা শুরু। ইরানের কাছে এমন ইউরেনিয়াম মজুদ আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম। অর্থাৎ ইরান এখন সেই গন্তব্যের এক ধাপ আগে দাঁড়িয়ে। দরজাটা বন্ধ নয়, কেবল ঠেলা দেয়া বাকি। IAEA সরাসরি সতর্ক করে বলেছে, প্রায় 1 বছর ধরে এই ইউরেনিয়াম মজুদ যাচাই করা যাচ্ছে না। এত দীর্ঘ সময় পর্যবেক্ষণের বাইরে থাকলে পারমাণবিক উপাদানের ধারাবাহিক তথ্য হারিয়ে যায়, যাকে সংস্থাটি বলছে জ্ঞানগত ধারাবাহিকতার বিপর্যয়। সহজ কথায়, ইউরেনিয়াম কোথায় গেল, কি হলো, কেউ জানে না। ইরানের চুপ থাকাটাই সবচেয়ে বড় বার্তা। কথায় বলে চুপ থাকাও একটি ভাষা। ইরান এই বিষয়ে যা বলছে না তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান IAEA কে কিছু জানাচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা কৌশলগত শক্তির প্রদর্শন। ইরান বহু দশক ধরে পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হামলার পর হামলা, তবু তারা থামেনি। বরং প্রতিটি চাপের জবাবে আরো গভীরে, আরো গোপনে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে তাদের মিসাইল যেভাবে মার্কিন ঘাঁটির পর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটাও এই দীর্ঘ প্রস্তুতিরই ফল। তাহলে কি পারমাণবিক বোমা বানাবে ইরান? সরাসরি উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু কিছু বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিমাণ অজানা, অবস্থান অজানা। তাদের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই কাজে নিয়োজিত। IAEA ঢুকতে পারছে না, যাচাই করতে পারছে না। আর ইরান নিজে বলছে এটা কেবল বেসামরিক কাজের জন্য। কিন্তু যে দেশ নিজের মিসাইল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি ঘুরিয়ে দিতে পারে, যে দেশ ইসরায়েলের চারদিকের ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই দেশ যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যা গত 50 বছরে কেউ দেখেনি। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম 50,000 থেকে $1 লাখ পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা। কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে, কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? FPV ড্রোন, এই অস্ত্র কি? FPV মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা। বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে।
ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি FPV ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন AI চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা, কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন। বললেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই। ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচলাবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে, নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসেছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে, এটা কল্পনার জগতেও কঠিন। কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া। ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে। কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে। মুস্তফা খামেনির হুঁশিয়ারি, ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। একদিকে দেশের বুকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে কূটনীতির পাকে পা ডুবিয়ে বসে আছে ওয়াশিংটন। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যে বার্তা দিলেন, সেটা কেবল কথার কথা নয়, এটা এক ঐতিহাসিক ঘোষণা। মুস্তফা খামেনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে বললেন, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। পশ্চিম এশিয়ার দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না। মার্কিন ঘাঁটির বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শক্তিগুলো আর মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।
এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা লেবানন সহ প্রতিরোধ অক্ষের বিজয়ের কথা বলেন এবং জানান যে ইরানের প্রক্সি বাহিনীগুলো আমেরিকান এবং জায়নবাদী সত্তাকে একটি শিক্ষা দিয়েছে। খামেনি ইসলামী রাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোকে অভিন্ন স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন, যা এই অঞ্চল এবং বিশ্বের নতুন ব্যবস্থা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, আন্তরিকতা ও পবিত্রতার সাথে আমি সকল ইসলামী দেশ ও সরকারকে অভিন্ন মঙ্গলের জন্য বন্ধুত্ব ও সহযোগিতার আহ্বান জানাই। মুস্তফা খামেনি এই পদে বসেছেন বাবার রক্তের উপর দিয়ে হেঁটে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার সেই ভয়াল দিনে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যে মাটিতে বাবার রক্ত পড়েছে সেই মাটির পাহারাদার হিসেবে মুস্তফা এখন কাঁধে তুলে নিয়েছেন এক মহাভার দায়িত্ব। মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে 56 বছর বয়সে এই নেতা প্রকাশ্যে আসেননি। নীরব থেকেছেন, পর্যবেক্ষণ করেছেন, পরিস্থিতি বুঝেছেন। কিন্তু যখন মুখ খুললেন তখন বুঝিয়ে দিলেন নীরবতা দুর্বলতার চিহ্ন ছিল না, এটা ছিল ঝড়ের আগের স্থিরতা। মুস্তাফার বার্তাটি শুধু আবেগের কথা নয়, এর ভেতরে আছে সুচিন্তিত কূটনৈতিক বার্তা। তিনি পরিষ্কার করে বললেন, পশ্চিম এশিয়ায় আক্রমণ শানানো ও সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পূর্ববর্তী অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। এই কথাগুলোর সময়টা লক্ষ্য করুন। ঠিক যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চলছে, যখন দুই পক্ষ চুক্তির খুঁটিনাটি মেলাচ্ছে, তখন ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য কূটনীতির টেবিলে ইরানের দর কষাকষির শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আলোচনায় নমনীয়তা দেখানো আর মাঠে কঠোর বার্তা দেয়া, এই দুটো একসাথে চালানোর নাম হলো প্রকৃত কূটনৈতিক কৌশল। গত 8 এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর আছে বটে, কিন্তু সেটা যে কতটা ভঙ্গুর তা বুঝতে বেশি দূর যেতে হয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, অনেক বিষয় সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তি এখনই হচ্ছে না। এই টানটান পরিস্থিতিতেই ঘটেছে আরো কিছু। ইরানের রিভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি জানিয়েছে তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনা ঠিক কোন তারিখে ঘটেছে তা জানানো হয়নি, কিন্তু বার্তাটা একদম স্পষ্ট। আইআরজিসি সাফ বলে দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে পাল্টা জবাব দেয়া তাদের বৈধ ও নিশ্চিত অধিকার। মার্কিন ড্রোন শিকারী ইরানের নতুন আরাস। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে দামি এবং ঘাঘু গোয়েন্দা ড্রোন আমেরিকার MQ-9 রিপার। আকাশে ওড়ার সময় একে মনে করা হয় অপরাজেয় এক বাজ পাখি, কিন্তু হরমুজ প্রণালীর নীল জলরাশির ওপর দিয়ে ওড়ার সময় হুট করেই যেন এই বাজ পাখির লেজে গোবরে অবস্থা হলো। মার্কিন অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে চোখের পলকে ড্রোনটিকে আকাশ থেকে নামিয়ে আনলো ইরান। মাসের পর মাস ধরে আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলায় সবাই যখন ভাবছিল ইরান এবার কাগজের বাঘ হয়ে গেছে, তখনই তেহরান খেলল তার আসল চাল। নিজেদের তৈরি একদম নতুন গোপন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মার্কিন ড্রোনকে মাটিতে আছড়ে ফেলে ইরান প্রমাণ করল তারা দমে যাওয়ার পাত্র নয়। কিন্তু কি এই রহস্যময় অস্ত্র? কিভাবে ইরান মার্কিন প্রযুক্তির চোখে ধুলো দিল? আজ আমরা আল জাজিরার এক্সপ্লেইনারের ওপর ভিত্তি করে উন্মোচন করব ইরানের সেই নতুন তুরুপের তাস, যার নাম আরাশ-ই কামানগির। ইরান যখন কোনো অস্ত্রের নাম রাখে তখন তার পেছনে গভীর ইতিহাস থাকে। এবারে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা ফার্সি অর্থ হল তীরন্দাজ আরাশ। পারস্যের লোকগাথায় যিনি এক তীর ছুঁড়ে দেশের সীমানা নির্ধারণ করেছিলেন, শত্রুর বুক কাঁপিয়ে দিয়েছিলেন, আজকের ইরানও যেন আমেরিকার সামনে সেই পৌরাণিক বীরের মতোই বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই চাল? মার্কিন যুক্তরাষ্ট্র যখন বন্দর আব্বাসের কাছে ইরানি ঘাঁটিতে হামলা চালিয়ে ভাবছিল তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই ইরান এই আরাশ দিয়ে মোক্ষম আঘাতটি হানল। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শুধু ড্রোন ফেলেই শান্ত হয়নি, তারা পাল্টা জবাবে মার্কিন বিমান ঘাঁটিতেও রকেট হামলা চালিয়েছে। এর অর্থ পরিষ্কার, ইরান ইটের বদলে পাটকেলটি মারতে খুব ভালো করেই জানে। পশ্চিমা দুনিয়া সবসময় দাবি করে ইরানের প্রযুক্তি নাকি মানধাতা আমলের, তাদের ক্ষেপণাস্ত্র নাকি অকার্যকর। কিন্তু কিংস কলেজ লন্ডনের সামরিক বিশ্লেষক মার্ক হিলবোর্ন এবং সায়েন্সেস পো ইউনিভার্সিটির নিকোল ব্রাজিউস্কি এবার স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান ক্ষেপণাস্ত্রের নকশায় এখন সম্পূর্ণ স্বনির্ভর। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদার মতে এই আরাশ-ই কামানগির কোনো সাধারণ অস্ত্র নয়, এটি এমন এক পপ আপ ক্ষেপণাস্ত্র যা প্রথাগত রাডারের উপর নির্ভর করে না। তাহলে এটি কাজ করে কিভাবে? স্টেলথ শিকারী। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল এবং হিট সিকিং বা তাপ শনাক্তকরণ প্রযুক্তি। মার্কিন ড্রোন যতই রাডার ফাঁকি দেওয়ার চেষ্টা করুক, আরাশ তার ইঞ্জিনের তাপ দেখেই তাকে জমের বাড়ি পাঠিয়ে দেয়। ছায়াবাজি বা গতিশীলতা,
এই পুরো সিস্টেমটি অত্যন্ত হালকা এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। অর্থাৎ শত্রু এসে যেখানে আঘাত আনতে চাইবে সেখানে গিয়ে ইরানকে আর খুঁজে পাবে না। ইরান যেন এখানে আকাশ কুসুম কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। ইউক্রেন যুদ্ধ যেমন সস্তা ড্রোনের মাধ্যমে পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তেমনি ইরানও এখন যুদ্ধের অর্থনৈতিক কৌশল বদলে দিচ্ছে। কোটি কোটি ডলারের মার্কিন ড্রোনকে ইরান কুপোকাত করছে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা কিন্তু মারাত্মক আড়াশ দিয়ে।